লেখক সুপ্রিয় ভট্টাচার্যের অসম্মান। অফিস থেকে ফেরার পথে বাজার করে বাড়িতে এসে ডোরবেল বাজিয়ে দাঁড়িয়ে আছি। কেউ দরজা খুলছে না। আবার ডোরবেল বাজিয়ে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা 5। এরকম সময় তো কেউ বাইরে থাকে না। হঠাৎ মনে হলো মার কিছু হয়নি তো। বাজারের ব্যাগটা দরজার সামনে রেখে পকেট থেকে ফোন বার করে মিনুকে ফোন করলাম। ফোনটায় 1-2বার রিং হতেই দরজা খুলে মিনু সামনে দাঁড়ালো। উস্কো খুস্কো চেহারার মিনুকে দেখে বললাম, কি হয়েছে তোমার? মিনু সে কথার উত্তর না দিয়ে বাজারের ব্যাগটা তুলে নিয়ে ভেতরে ঢুকে বলল, দরজাটা বন্ধ করে দাও। জুতো খুলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে মিনুর পেছন পেছন রান্নাঘর পর্যন্ত এসে জিজ্ঞাসা করলাম, মা ঠিক আছে তো? মিনু বাজারের ব্যাগটা সিঙ্কের সামনে রেখে হাত ধুয়ে আমার দিকে ফিরে বলল, তোমার মা ঠিক আছে, কিন্তু তোমার মেয়ে ঠিক নেই। মেয়ে ঠিক নেই মানে? কি হয়েছে আমার নন্দিনীর? বলে মেয়ের ঘরের দিকে তাকিয়ে দেখি দরজা বন্ধ। দরজা বন্ধ দেখে মিনুকে আবার জিজ্ঞাসা করলাম, নন্দিনীর ঘরের দরজা বন্ধ করে রেখেছে কেন? ও ঠিক আছে তো? মিনু মেয়ের ঘরের পাশ দিয়ে আমাদের শোয়ার ঘরটায় এসে দরজা ভেজিয়ে দিয়ে বলল, তুমি তোমার আদরের মেয়ের জন্য এতদিন ধরে যে সম্বন্ধগুলো নিয়ে এসেছিলে, সে কেন সেগুলো নাকচ করে দিয়েছিল জানো? কিছু বুঝতে না পেরে মাথা নেড়ে না বলে বললাম, কেন? 1 ঘন্টা আগে তোমার মেয়ে বাইরে থেকে এসে আমাকে বলল সে যে ছেলেটাকে ভালোবাসে তার সঙ্গে সামনের বুধবার ওর বিয়ে। হঠাৎ মেয়ের বিয়ের কথা শুনে বিছানার কোনায় ধপ করে বসে পড়ে বললাম, বিয়ে মানে? কোথাকার ছেলে সে? কি করে? বলে আমি দীপক মিনুর দিকে ফিরে বললাম, তুমি ওকে কিছু বলনি? বলিনি আবার। বলে মিনু বলল, তোমার ওই ধেড়ে মেয়ের চুলের মুঠি ধরে 2-4 ঘা দিয়ে বলেছি, তুই যদি তোর নিজের ইচ্ছা মতো বিয়ে করিস তাহলে এতদিন বলিসনি কেন তোর বাবাটাকে কি পেয়েছিস তুই? লোকটা সারা দুনিয়ার লোককে বলে রেখেছে তার একমাত্র মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দিতে, আর আজ তুই বলছিস তোর পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি? বেরিয়ে যা, এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। বললাম, নন্দিনী কোথায়? কোথায় আবার? নিজের ঘরে। বলে মিনু কাঁদতে কাঁদতে বলল, জানো তোমার আদরের নন্দিনী আমাকে কি বলেছে? বললাম, কি বলেছে? বাবা আসুক, বাবা যদি বলে বাড়ি ছেড়ে চলে যেতে তাহলে আমি চলে যাব, কিন্তু তোমার কথায় যাব না। আমি মিনুর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কেঁদো না, ও কি বলতে কি বলেছে আমি দেখছি। বলে ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে এসে দেখি মা আহ্নিক করছেন। মাকে বললাম, আমি নন্দিনীর ঘরে যাচ্ছি, তুমি একটু এসো। বলে ওখান থেকে মেয়ে নন্দিনীর ঘরের দরজায় সামনে এসে একটু ঠেলা দিয়ে দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ। বন্ধ দরজায় ঘা দিয়ে বললাম, মা দরজাটা খোলো। 1 মিনিট হয়ে গেছে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে যখন আমি অস্থির হয়ে উঠছি, অজানা একটা ভয়ে হৃৎপিণ্ডের ধুকধুকানি কয়েকগুণ বেড়ে যাচ্ছে, তখন মা এসে আমার পাশে দাঁড়ালো। রাগের মাথায় মেয়ে কিছু করে ফেলেনি তো, এই আশঙ্কায় মাকে বললাম, মা নন্দিনী দরজা খুলছে না কেন? দাঁড়া আমি দেখছি। বলে মা আস্তে আস্তে দরজায় ঘা দিয়ে বলতে লাগলো, দিদি ভাই তোমার বাবা তোমার সাথে কথা বলবে, দরজা খোলো। নিশ্চুপ কয়েক মুহূর্ত, ঘড়ির সেকেন্ডের কাটার আওয়াজটাও তখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি মার দিকে তাকিয়ে আছি। মা দরজার দিকে মুখ ঘুরিয়ে আমার দিকে ফিরে কিছু একটা বলতে যাবে, তখনই ভেতর থেকে খুট করে একটা আওয়াজ হলো। আমি এগিয়ে গিয়ে দরজাটা ঠেললাম, দরজাটা খুলে গেল। দেখলাম সামনে আমার মেয়ে নন্দিনী দাঁড়িয়ে। ভয়ের আগে নিজেকে সামলাতে না পেরে আমার 25 বছর বয়সী মেয়ের জীবনে এই প্রথম একটা চড় কষিয়ে দিয়ে বললাম, দরজা বন্ধ করে রেখেছিস কেন? মেয়ে আমার চড় খেয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মেয়ের চোখের জল দেখে নিজেকে সামলিয়ে মনে মনে ভাবলাম, সন্তানের গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি।
এগিয়ে গিয়ে মেয়েকে আমার বুকের মধ্যে টেনে নিয়ে হাতের উপরের অংশে যেখানে চড়টা মেরেছি সেখানে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, দরজা বন্ধ করে রেখেছিস, ডাকলেও খুলছিস না, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু মনে করিস না মা, আমায় ক্ষমা করে দিস। বলে মেয়েকে ছেড়ে তার বিছানার এক কোণায় বসে ওকে বসতে বলে বললাম, তোর মা বলছিল তুই নাকি নিজেই ছেলে পছন্দ করেছিস। তা ছেলে কি করে, থাকে কোথায়? ঘরের চেয়ারটা তার ঠাম্মির দিকে এগিয়ে দিয়ে মেয়ে আমার সামনে বসে বলল, অতনু ইংরেজিতে অনার্স বিএডটাও করা, কিন্তু এখনও সে চাকরি পায়নি। যদিও অতনু এবং আমার ধারণা চাকরি একটাও পাবেই, কিন্তু সেটা এখনও পায়নি বলে অহেতুক ঘুরে না বেরিয়ে মাস পাঁচেক হলেও একটা টোটো কিনে চালাতে শুরু করেছে। বললাম, তোর সাথে এই ছেলের যোগাযোগ কি করে হলো? মেয়ে বলল, অতনু আমার থেকে 2 বছরের সিনিয়র, আমরা একই কলেজে পড়তাম। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, তুই তো আমাদের না জানিয়ে চলে যেতে পারতিস, তাহলে বলতে গেলি কেন? মেয়ে নন্দিনী সঙ্গে সঙ্গেই বলল, আমি অতনুকে বলেছিলাম বাবা মাকে না জানিয়ে আমি চলে আসব, কিন্তু অতনু রাজি হয়নি। ও বলেছে সত্যি বাবা মাকে জানাতে। আমি টোটো চালাই, আমার বাবার চায়ের দোকান আছে, এগুলো সব তোমার বাবা মাকে বলবে, এবং খুব স্বাভাবিকভাবেই ওনারা কিছুতেই এটা মেনে নেবেন না। তোমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করবেন। তারপরও যদি তোমার মনে হয় এই টোটো চালকের পরিচয় দিতে তোমার সম্মানে বাঁধবে না, তখন না হয় আমাকে একটা ফোন করে এক জামা কাপড়ে ও বাড়ি থেকে চলে এসো। আমি মোড়ের মাথায় টোটো নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। এতক্ষণ ধরে আমার মা নাতনির কথা শুনছিলেন। এবার তিনি বললেন, দিদি ভাই, জীবনটা কিন্তু খুব একটা ছোট না। অতনু যদি চাকরি না পায় আর তোমাদের সন্তান সন্ততি হওয়ার পর মনে হবে না তো সিদ্ধান্তটা তোমার ভুল ছিল? না ঠাম্মি, অতনুকে আমি খুব ভালো করে চিনি। 5 বছর ধরে আমরা একে অন্যকে ভালোবাসি। চাকরি যদিও নাও পায় আমার কোনো আফসোস থাকবে না, কারণ ও খুব কর্মঠ আর জেদি, ওকে নিয়ে আমার চিন্তা নেই। বলে মেয়ে বলল, ওর বাবা 4 বছর চায়ের দোকান করলেও আগে উনি মুম্বাইতে একটা কোম্পানিতে চাকরি করতেন। 5 বছর আগে অতনুর মা যখন করোনাতে মারা গেলেন, তখন অতনুর বাবা ছেলে একা থাকবে কি করে ভেবে কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে ছেলের কাছে চলে এসেছিলেন। ওই মহামারীর সময় রাস্তার ধারে বাজারের কাছে একটা দোকান বিক্রি হচ্ছিল। উনি খবর পেয়ে সেই দোকানটা তখন কিনে রাখেন। পরে উনি সেই দোকানটাকেই একটা চায়ের দোকান হিসেবে চালান। মেয়ের কথা শেষ হতেই বললাম, অতনুদের বাড়ি কোথায় আর ওদের বাড়িতে কে কে আছেন? অতনুদের বাড়ি নবপল্লীতে, আর ওর বাবার দোকান হেলাবরতলায় বলে মেয়ে বলতে লাগলো। অতনুর মা মারা যাওয়ার পর ওর নিঃসন্তান অবহেলিত বিধবা পিসিমাকে তার শ্বশুর বাড়ি থেকে অতনুর বাবা নিয়ে আসে। সেই থেকে উনি অতনুদের বাড়িতেই থাকেন। চল মা। বলে উঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মাকে তো তুই জানিস, সে অল্পেতে রেগে যায়। মেরেছে বলে যেন রাগ করে থাকিস না, যতই হোক সে তোর মা। আর তাছাড়া আমাদের সন্তান বলতে তুই। সেই তোর যখন বিয়ে বা ভালো মন্দের কথা আসবে, তখন সেই তো সব থেকে বেশি চিন্তিত হবে। তুই যদি ভালো থাকিস তাহলে আমরাও ভালো থাকব। বলে বললাম, অতনুর সাথে আমি কথা বলতে চাই, কিন্তু ওকে আমার পরিচয় জানালে কিন্তু হবে না। তুই ব্যবস্থা করতে পারবি? মেয়ে আমার কথা শুনে ঝট করে উঠে দাঁড়িয়ে 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি অতনুকে মেনে নেবে? কেন মেনে নেব না? বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, ছেলে টোটো চালায় তাতে কি হয়েছে, সে তো সৎ পথে ইনকাম করে। বলে মেয়ের হাত দুটো ধরে তাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বললাম, কোনোভাবেই অতনু যেন আমি তোর বাবা সেটা জানতে না পারে। আগামীকাল আমি অফিসে না গিয়ে সম্পূর্ণ একজন অপরিচিত মানুষ হিসেবে অতনুর সাথে কথা বলবো। বলে মাকে চলো বলে মেয়ের ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি দরজার পাশে মিনু দাঁড়িয়ে। জামার বোতাম খুলতে খুলতে মিনুকে বললাম, ঘরে এসো। মিনু ঘরে এসে দরজা ভেজিয়ে দিয়ে বলল, তুমি কি সত্যি কাল ওই ছেলের সাথে দেখা করতে যাবে?
জামা খুলে গেঞ্জিটা খুলতে খুলতে বললাম, ভুলে যেও না মিনু, তোমার মেয়ে কিন্তু এখন আর সেই ছোটটা নেই। সে এখন তার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখে গেছে। ঘরের পাশে ছোট্ট বারান্দায় মেলে রাখা টাওয়ালটা এনে আমার হাতে দিয়ে মিনু বলল, তাই বলে একটা টোটোওয়ালা? টাওয়ালটা কোমরে জড়িয়ে প্যান্ট খুলতে খুলতে বললাম, ভুল বলছো। ছেলেটা শিক্ষিত, চাকরির চেষ্টা করছে, কিন্তু এখনো পায়নি। বসে না থেকে নিজের ইগোকে সামনে না নিয়ে এসে টোটো চালাচ্ছে, এতে বোঝা যায় ছেলেটা কর্মঠ। আর যে কর্মঠ হয় তাকে কেউ আটকে রাখতে পারে না। বলে বললাম, আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে। হাত পা ধুয়ে মার ঘরে গিয়ে বসছি। মা একটু মাথায় হাত বুলিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তুমি বরং 1 কাপ চা করে দাও আমাকে। পরদিন সকালে বেসিনের সামনে দাঁড়িয়ে আমি যখন দাঁত ব্রাশ করছি, তখন মেয়ে আমার পাশে এসে বলল, তোমার যাতে চিনতে সুবিধা হয় সেজন্য অতনুর একটা ছবি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। দাঁত ব্রাশ করতে করতে বললাম, ওকে পাবো কোথায়? 9:30টার মধ্যে গেলে নবপল্লীর শিব মন্দিরের সামনে ওকে পেয়ে যাবে। ওর বাড়ি ওখানে। বলে মেয়ে বলল, বাবা তুমি কি একা যাবে নাকি মাকে সঙ্গে নিয়ে যাবে? মুখের মধ্যে জল নিয়ে কুলিকুচি করে মুখটা পরিষ্কার করে বললাম, তোর মা গেলে কি অসুবিধে আছে? অসুবিধা কিছু নেই, তবে মা হঠাৎ রেগে গিয়ে যদি অতনুকে অপমান করে বসে। বলে মেয়ে বলল, তোমাদের যদি অতনুকে পছন্দ না হয় ওকে কিন্তু অসম্মান করো না। পারলে একবার অতনুর বাবার সাথেও আলাপ করে এসো, তাহলে বুঝতে পারবে ওরা মানুষ কেমন। ব্রাশটা ধুয়ে যথাস্থানে রেখে আরও 2 কুলকুচি করে রডের উপর থেকে টাওয়েলটা নিয়ে মুখ মুছে টাওয়েলটা আবার রডের উপর রেখে মেয়ের দিকে ঘুরে বললাম, ওরা মানুষ ভালো, কিন্তু তোর নজরে আমরা মানুষগুলো তাহলে খারাপ? তুমিও কথার প্যাঁচ দিচ্ছ। আমি সে কথা বলিনি বাবা। বলে মেয়ে আর একটাও কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল। মেয়ের কথা বলার ধরন আর তার রাগ করে চলে যাওয়া দেখে বুঝতে পারলাম অতনুর বাবাও নিশ্চয়ই মেয়ের পেছনে আছে, তা না হলে মেয়ে আমার এরকম রিয়াক্ট করতো না। রান্নাঘরে উকি দিয়ে দেখলাম মিনু চা করতে ব্যস্ত। দরজার সামনে দাঁড়িয়ে বললাম, ভাবছি ছেলেটার সঙ্গে দেখা করার জন্য মাকে সঙ্গে নিয়ে যাই। মাও ছেলেটাকে দেখুক, তাছাড়া এসব ব্যাপারে অভিজ্ঞ বয়স্ক একজন মানুষ সঙ্গে থাকা ভালো। বলে বললাম, তুমি কি বলো? মিনু নোড়া দিয়ে আদা থেতো করে ফুটন্ত চায়ের মধ্যে দিয়ে বলল, ব্যথা পা নিয়ে মা কি যেতে পারবে? যদি পারে তাহলে নিয়ে যাও। বললাম, তুমিও চলো। গ্যাসটা নিভিয়ে ফুটন্ত চা পাত্রটার উপর একটা স্টিলের প্লেট চাপা দিয়ে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে থেকে আমার দিকে ঘুরে 2 চোখ ভরা জল নিয়ে বলল, মেয়ের বিয়ে দেব বলে কত স্বপ্ন দেখেছিলাম। গতকাল সন্ধ্যের পর সেই স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেছে। আমি যাব না বলে আমার পাশ দিয়ে মিনু দ্রুত হেঁটে নিজের ঘরে গিয়ে ঢুকলো। কয়েক সেকেন্ড সেখানে চুপ করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে আমাদের ঘরে এসে দেখলাম মিনু বিছানার একদিকে কাত হয়ে শুয়ে কাঁদছে। মাথার পাশে বসে মিনুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, মেয়ে বড় হয়েছে, তারও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। আর তাছাড়া মেয়ে তো ডিসিশন নিয়েছিল আমাদের না জানিয়ে সে চলে যাবে। শুধু ছেলেটার আপত্তিতে সেটা সে না করে আমাদের জানাতে বাধ্য হয়েছে। এখন জেনেছি যখন, খোঁজ নেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে। তবে বলে বললাম, তুমি ওদের ডিসিশনটা মানতেও পারো নাও পারো, তবে তুমি যদি না মানো তাতে কিন্তু ওদের বিয়ে আটকাবে না। এটা বোঝার পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ছেলেটার সাথে দেখা করে কথা বলবো, যাই বলো, একমাত্র মেয়ে, তাকে তো এইভাবে চলে যেতে দিতে পারি না। টোটো চালায় তাতে কি হয়েছে? যদি বুঝি ছেলেটা ভালো, তাহলে ওর পাশে থেকে সব রকমভাবে ওকে সাহায্য করব। ওঠো তুমি, এভাবে কেঁদো না, তুমি চোখের জল ফেললে আমার ভালো লাগে না। বলে মিনুকে সোজা করে চোখ দুটো মুছিয়ে দিয়ে বললাম, একবার ভেবে দেখো, অতনুর মতো আমাদেরও যদি একটা শিক্ষিত বেকার ছেলে ঘরে থাকতো, তাহলে এখন এই বর্তমান সময় সে কি করত? বলে মিনুর পাশ থেকে উঠে চার্জে বসানো ফোনটা নিয়ে আমি মার ঘরে যাচ্ছি, তুমি চা ওখানে দাও। বলে বললাম, মাথা যখন আমি দিয়েছি তখন আমার উপর একটু ভরসা রাখতে পারো। মা আর আমি স্নান করে বাড়ির সামনে থেকে নবপল্লীর শিব মন্দির যাব বলে একটা টোটোতে যখন উঠলাম, মা জিজ্ঞাসা করলেন, তুই ছেলেটাকে চিনবি কি করে?
ফোনটা পকেট থেকে নিয়ে নন্দিনীর পাঠানো অতনুর ছবিটা বার করে একটু টেনে বড় করে মাকে দেখিয়ে বললাম, যাতে চিনতে সুবিধা হয় সেজন্য তোমার নাতনি ছবিটা পাঠিয়েছে। মা আমার হাত থেকে ফোন নিয়ে ছবির দিকে চোখ রেখে বললেন, ছবি দেখে কে বলবে এই ছেলে টোটো চালায়? ভালোই তো দেখতে। মার হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিন অফ করে একটা ছেলের চেহারার থেকে তার কর্ম আর স্বভাব ভালো হওয়া দরকার বলে বললাম, চলো তার সামনাসামনি হয়ে কথা বলে দেখি সে কেমন। 9টা 10-এর মধ্যে নবপল্লীর শিব মন্দিরের সামনে এসে দেখলাম এখানে কোনো টোটোই নেই। মাকে ধরে টোটো থেকে নামিয়ে ভাড়া মেটাচ্ছি। মা মন্দিরের দিকে ফিরে শিবের উদ্দেশ্যে প্রণাম সেরে বললেন, এখানে কেউ নেই তো। ভাড়া মিটিয়ে চারিদিকে একবার চোখ ঘুরিয়ে কাউকে না দেখে মাকে বললাম, চলো তাহলে মন্দিরের ভেতর থেকে ঘুরে আসি। না রে, এখন যাব না, যদি ছেলেটাই এসে যায়, বলে মা মন্দিরের পেছনের রাস্তার দিকে তাকিয়ে বললেন, ওই একটা টোটো আসছে, দেখ তো ওটা কিনা। পায়ে পায়ে টোটোর দিকে এগিয়ে গিয়ে হাত দেখিয়ে দাঁড় করিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে দেখলাম ছবির সেই অতনু। তবুও কনফার্ম হওয়ার জন্য পকেট থেকে ফোন বার করে স্ক্রিন অন করে ছবিটা দেখে স্ক্রিনের উপর থেকে ছবিটা সরিয়ে দিয়ে আবার স্ক্রিন অফ করে ফোনটা পকেটে রেখে মার দিকে একবার তাকিয়ে ঘাড় নেড়ে ইশারা করে ড্রাইভারের সিটে বসে থাকা অতনুকে বললাম, মাকে নিয়ে কামাখ্যা মন্দিরে যাব, আপনি যাবেন? ঘাড় ঘুরিয়ে অতনু মাকে একবার দেখে বলল, আপনারা কি ওখানেই নেমে যাবেন নাকি আবার এই পর্যন্ত আসবেন? বললাম, না, হেলা বটতলায় নামিয়ে দিলেই হবে। অতনু বলল, তাহলে 200 টাকা দেবেন। বললাম, একটু বেশি হয়ে গেল না? অনেকটা রাস্তা স্যার, বলে অতনু হেসে বলল, ওখানে আপনাদের তো একটু দেরিও হবে। কথাটা ঠিক ভেবে আর কথা না বাড়িয়ে মাকে ডাকলাম, এসো। মা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে দেখে অতনু গাড়ি থেকে নেমে মার দিকে এগিয়ে গিয়ে আমার হাত ধরুন বলে তার ডান হাতটা মার দিকে বাড়িয়ে দিল। মা ইতস্তত করে আমার দিকে তাকালে আমি মাথা নেড়ে ঠিক আছে ধরো বলে ইশারা করলে মা বাঁ হাত দিয়ে অতনুর বাড়ানো হাতটা ধরে বলল, তা বাবা, তোমার বাড়ি কি এখানে? হ্যাঁ, ওই দিকটায়, বলে মন্দিরের পেছন দিকে হাত দেখিয়ে খুব আস্তে আস্তে মাকে নিয়ে এসে সিটে বসিয়ে দিয়ে আমাকে বলল, বসুন স্যার। আমি উঠে মার পাশে বসে মার দিকে তাকালে মা একটু হাসলেন। গাড়ির মধ্যে তখন আস্তে করে, খেলি ছুঁয়ে বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে নজরুল গীতি বাজছিল। আমাদের টোটোটা কলোনি মোড় হয়ে ব্রিজের ওপর দিয়ে চাপাডালির সামনে বিবেকানন্দ রোড ধরে যখন যাচ্ছিল, মা তখন আমাকে আস্তে করে বললেন, তুই ওর পাশে বসে কথা বল। মার কথা শুনে অতনুকে গাড়িটা দাঁড় করাতে বলে তার পাশের সিটে বসে আলাপ করার জন্য বলতে লাগলাম, 2007 সালে একবার মাকে নিয়ে রাস্তা দিয়ে কামাখ্যা মন্দিরে এসেছিলাম। তখন রাস্তাঘাট আর তার আশপাশ এরকম ছিল না। এখন রাস্তা যেমন চওড়া হয়েছে তেমনি বড় বড় ফ্ল্যাট বাড়ি আর দোকান হয়ে পুরো এলাকাটাই পাল্টে গেছে। পরিবর্তন সর্বত্র হয়েছে বলে রাস্তার দিকে নজর রেখে অতনুও বলতে লাগলো, আমাদের নবপল্লীর ওই দিকটাতেও তো 15-16 বছর আগে সব ফাঁকা মাঠ ছিল, এখন তো, বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে অতনু বলল, 10-12 লাখ করে জমির কাটা বিক্রি হচ্ছে। অতনুর কথা শেষ হতেই বললাম, আপনাদের কি নিজেদের বাড়ি নাকি ভাড়া থাকেন? নিজেদের, বলে অতনু গাড়িটাকে বাদিকে চেপে একটা বড় 4 চাকাকে সাইড দিয়ে বলল, নিজেদের মানে বাবা 93 সালে 7,000 টাকা করে 10 কাঠা জমি কিনেছিলেন। আজ সেই জমি 10-12 লাখ টাকা করে দাম। 10 কাঠা জমির কথা শুনে অবাক হয়ে বললাম, আপনাদের বাড়ি কি 10 কাঠা জমির উপর? না না, বলে অতনু বলল, 2010 সালে বাবা 4 কাঠা জমি 16 লাখ টাকায় বিক্রি করে বাকি 6 কাঠা জায়গার উপর এখন আমরা যে বাড়িটায় থাকি সেটা বাবা বানিয়েছিলেন। বাহ, বলে বললাম, আপনার বাবা কি জমি জায়গার প্রমোটিং করেন? না, বলে অতনু গাড়ি চালাতে চালাতে একটু হেসে বলল, বাবার কাছে শুনেছি 88 সালে বাবা মুম্বাইতে একটা কোম্পানির হয়ে ডগ ইয়ার্ডে কাজ করতেন। বাবাদের আসল বাড়ি ছিল বসিরহাটের ধানকুড়িয়াতে। মাঝে মাঝে যখন ছুটিতে বাবা বাড়ি আসতেন তখন বাবার পরিচিত মানুষজনকে বলে রাখতেন বারাসাতে একটু ভেতরের দিকে কোথাও জমি থাকলে যেন তাকে বলে। সেই রকমই এক যোগাযোগে 10 কাঠা ওই জমির প্লটটা বাবা কিনে রেখেছিলেন। পরে 10 সালে 4 কাঠা বিক্রি করে 6 কাঠা জমিটা পাঁচিল দিয়ে ঘিরে চারিদিকে গাছ লাগিয়ে 1.5 কাঠা জায়গার উপর 4টে ঘর বারান্দা দিয়ে প্রায় 900 স্কোয়ার ফিটের মতো একটা একতলা বাড়ি বানিয়েছিলেন, যেটাতে এখন আমরা থাকি। বললাম, আপনার বাবা কি এখনো মুম্বাইতে কাজ করেন? না,
বলে অতনু ডান দিকের রাস্তায় ঢুকে বলল, 2020 সালের আগস্ট মাসে মা মারা যাওয়ার পর বাবা কাজ ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। পরে 21 সালের পুজোর আগে হেলা বটতলায় একটা চায়ের স্টল খুলে বসেন এবং এখনও সেটা চালান। বলে অতনু গাড়িটা দাঁড় করিয়ে বলল, স্যার, আমরা কামাখ্যা মন্দিরে এসে গেছি। অতনুর কথাগুলো এতই মনোযোগ দিয়ে শুনছিলাম, কখন মন্দিরের সামনে এসে গেছি খেয়াল করিনি। পেছন ফিরে মাকে বললাম, গাড়িতে জুতো খুলে নেমে এসো। আপনারা যদি পুজো দেন তাহলে সামনের দোকানগুলোতে ডালা বিক্রি হচ্ছে, নিতে পারেন। বলে অতনু বলল, স্যার, আপনি ডালা নিতে লাগুন, আমি গাড়িটা রেখে ওনাকে নিয়ে গিয়ে মন্দিরে লাইন দিচ্ছি। তা না হলে আজ মঙ্গলবার তো ভিড় বাড়তেই থাকবে, আমারও দেরি হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে জুতো খুলে গাড়িতে রেখে ডালা কেনার জন্য পা বাড়ালাম। ডালা কিনে মন্দিরে প্রবেশ করে দেখলাম পুজো দেওয়া লাইনে মা আর অতনুর সামনে যেমন 7-8 জন আছে, তেমনি পেছনেও 10 জনের মতো দাঁড়িয়ে গেছে। আমাকে দেখে অতনু লাইন থেকে বেরিয়ে এসে বলল, আপনি দাঁড়ান। বললাম, আপনি মায়ের দর্শন করবেন না? অতনু বলল, মন্দিরে ঢুকেই মায়ের দর্শন আগে করেছি, এবার আপনারা দর্শন এবং পুজো দিয়ে মন্দিরটা একটু ঘুরে আসুন, আমি গাড়ির সামনে অপেক্ষা করছি। বলে অতনু মন্দিরের বাইরে চলে যেতে লাগলো। আমি অতনুর জায়গায় দাঁড়ালাম। পুজো দিয়ে মাকে নিয়ে মন্দিরে ঘুরে প্রায় 1 ঘন্টা পর অতনুর গাড়ির সামনে এসে মাকে বসতে বলে মার হাতে ডালা দুটো দিয়ে বললাম, তুমি বসো, আমি একটা জল কিনে নিয়ে আসি। অতনুর সাথে সাথে বলল, আপনারা যদি চা খান তাহলে এখানে একটা মোটামুটি ভালো চায়ের দোকান আছে, খেতে পারেন। ওই যে তখন বললেন না হেলা বটতলায় আপনার বাবার একটা টি স্টল আছে, ওই পর্যন্ত যাব, যখন ওখানেই খাবো। বলে জল আনতে এগিয়ে গেলাম। 1 লিটারের একটা জলের বোতল কিনে দোকানদারকে বললাম, বোতলটা একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে দিন, নিয়ে যাব। দোকানদার প্লাস্টিক প্যাকেটের মধ্যে বোতলটা দিলে সোজা গাড়ির সামনে এসে প্যাকেটের মধ্যে থেকে জলের বোতল বার করে ছিপি খুলে মার হাত থেকে প্রসাদের ডালা দুটো নিয়ে জলের বোতলটা মার হাতে দিয়ে ডালা দুটো প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরবার আগে পুজোর প্রসাদের একটা প্যারা সন্দেশ অতনুর দিকে বাড়িয়ে বললাম, মায়ের প্রসাদ খান। অতনু হাত পেতে প্রসাদটা নেওয়ার সময় বলল, স্যার, বয়সী আমি আপনার থেকে অনেক ছোট, আমাকে আপনি বলবেন না, আমার নাম অতনু, আপনি আমাকে অতনু বলে ডাকতে পারেন। মা জল খেয়ে বোতল আমাকে আবার ফিরিয়ে দিলে প্যাকেটের মধ্যে রাখা পুজোর ডালাটা মার পাশে রেখে জলের বোতল অতনুর হাতে দিয়ে জল খাও বলে অতনুর পাশের সিটে বসে বললাম, ঠিক আছে, তাই হবে, চলো এবার যাওয়া যাক। অতনু বোতলে একটু জল রেখে আমাকে ফিরিয়ে দিয়ে বলল, এবার যদি শেঠপুকুর হয়ে ব্রিজ ধরি আপনাদের কোনো অসুবিধা নেই তো? না। বলে আমি বোতলের বাকি জলটা খেয়ে খালি বোতলটা কোথায় ফেলা যায় দেখছি, তখন অতনু আমাকে দিন বলে বোতলটা আমার হাত থেকে নিয়ে মন্দিরের বাইরে রাখা ডাস্টবিনে ফেলে দিয়ে গাড়ি স্টার্ট করে শেঠপুকুরের রাস্তা ধরল। গাড়ি চলছে আস্তে করে। একই সুরে তুমি গান শোনালে ভিন দেশি পাখি গানটা বাজছে। আমি সামনে বসে সেই গান শুনতে শুনতে উদ্দেশ্যহীনভাবে রাস্তার দিকে তাকিয়ে দেখছি আর মনে মনে ভাবছি, অতনুর ব্যবহার ভালো, কিন্তু তাই বলে আমার একমাত্র মেয়েটাকে তার হাতে তুলে দেওয়ার ভরসা কি করা যায়? সে কত ইনকাম করে তাও তো জানি না। যদিও মেয়ে যা বলেছে আমি মানি আর নাই মানি, বিয়ে তারা করবেই, কিন্তু তবুও আমি তো বাবা, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। ছেলের ব্যাপারে ভালো করে সব না জেনে মেয়েটাকে সম্প্রদান করব কি করে? না, আমাকে ছেলেটার আর্থিক দিকটার অবস্থাটা কি সেটা জানতে হবে। তা না হলে মেয়ে আমার যে পরিবেশে আর যে অবস্থার মধ্যে মানুষ হয়েছে তাতে যদি ওর মানিয়ে নিতে অসুবিধা হয়। দ্রুত মনের মধ্যে নানা রকম কথা ভেসে ভেসে আসতে লাগলো। কিছু সময় চোখ বন্ধ করে চুপ করে থেকে মনকে শান্ত করে অতনুকে জিজ্ঞাসা করলাম, টোটো তুমি কতদিন ধরে চালাচ্ছ? গাড়ি চালাতে চালাতে অতনু রাস্তার দিকে তাকিয়েই বলল, মাস 5 হলো চালাচ্ছি। বললাম, তাহলে আগে কি করতে? অতনু একই রকমভাবে বলল, আগে টিউশনি করতাম। অতনুর কোয়ালিফিকেশন জানা সত্ত্বেও অবাক হওয়ার ভান করে বললাম, টিউশনি করতে মানে? তোমার লেখাপড়া কত দূর? অতনু বলল, ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও অঙ্কটাও ভালো করতাম, তাই টিউশনির বাজারে আমার ডিমান্ড ভালোই। বললাম, তুমি তাহলে টিউশনি ছেড়ে দিয়ে টোটো চালাচ্ছ কেন?
গাড়ি চালাতে চালাতে এক মুহূর্তের জন্য আমার দিকে ফিরে, কই টিউশনি ছাড়িনি তো বলে আবার রাস্তার দিকে তাকিয়ে অতনু বলল, আগে সকাল সন্ধে যেমন টিউশনি করতাম এখনও করি, তবে 5 মাস আগে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, আবার সন্ধ্যের দিকে 7টা থেকে 9টা পর্যন্ত টিউশনি করতাম। মাঝের এই ফাঁকা সময়টা সকাল 9টা থেকে সন্ধে পর্যন্ত চাকরির জন্য কাগজ ঘেটে ঘেটে দেখতাম, তারপর অ্যাপ্লাই করতাম, ইন্টারভিউ দিতাম। চাকরিও পেয়েছিলাম, কিন্তু কলকাতার বাইরে বলে বাবা যেতে দেননি। বললাম, বাবা যেতে দেননি কেন? অতনু বলল, বাবার পূর্ব অভিজ্ঞতা থেকে বলেছিলেন নিজের লোকেদের ছেড়ে চাকরির নামে বাইরে গিয়ে পড়ে থাকতে খুব কষ্ট হয়। বাবা এও বলেছিলেন একদিন আমার কিছুই ছিল না বলে বাধ্য হয়ে তোর মাকে ফেলে মুম্বাইতে গিয়েছিলাম টাকা ইনকাম করতে। রাত দিন পরিশ্রম করে টাকা আয় করে একটা জমি কিনেছিলাম, তারপর তুই হলি, তোকে মানুষ করেছে তোর মা, আমি কিছুই করিনি। আজ তোর মা নেই, তোকে অবলম্বন করে আমি বেঁচে আছি। এখন তুই যদি চাকরি পেয়ে বাইরে চলে যাস তাহলে আমার বেঁচে থাকার অবলম্বনটার সুতো ছিঁড়ে যাবে। তুই হয়তো আমাকে স্বার্থপর ভাবছিস, কিন্তু বিশ্বাস কর, তোর মাকে আর তোকে ভালো রাখার জন্যই বাইরে গিয়ে রাত দিন পরিশ্রম করতাম বলে বাবা বলেছিলেন তুই যেমন চাকরির চেষ্টা করছিস কর, কলকাতার মধ্যে হলে অবশ্যই করবি, তবে টিউশনিগুলো ছাড়িস না। দরকার হয় চাকরির আশায় বসে না থেকে যে সময়টা চাকরি খোঁজার জন্য নষ্ট করছিস সেই সময়টাতেও হয় টিউশনি কর, না হয় অন্তত টোটো চালা বলে অতনু বলল, আমি বলেছিলাম বাবাকে তুমি আমাকে টোটো চালাতে বলছো? বাবা তার উত্তরে বলেছিলেন, কেন, টোটো চালানো কি কোনো ছোট কাজ? কাজ কাজই। যে ব্যক্তি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে সেই একমাত্র সৎ এবং মহান। বাবাকে তখন বলেছিলাম, প্রতিদিন একই সাবজেক্ট নিয়ে বিভিন্ন ছেলেমেয়ের পেছনে বকতে বকতে আমি ক্লান্ত হয়ে যাই, তাই তো চাকরি খুঁজতে বেরিয়ে এদিক ওদিক ঘুরি, বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই, সময়টাও আমার ভালো কাটে। বললাম, তাহলে তুমি তোমার বাবার ইচ্ছায় টোটো চালাচ্ছ? অতনু না বলে বলল, বাবা তো টোটো চালানোর কথাটা সেদিন এমনিই বলেছিলেন, যাতে আমি ওনাকে ছেড়ে বাড়ি ছেড়ে কোথাও না যাই বলে অতনু একটু চুপ করে আবার বলতে লাগলো, সেদিন বাবার বলা কথাতে বুঝতে পেরেছিলাম মা মারা যাওয়ার পর বাবা ভেতর ভেতর একদম একা হয়ে গিয়েছেন। সে কারণেই হয়তো আমাকে ছেড়ে থাকতে পারবেন না, আর আমারও ঠিক বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমি একজনকে। কথাটা কমপ্লিট না করে ঘুরিয়ে বলল, চাকরি না করলেও টিউশনি তো করি, একেবারে বেকার না। হ্যাঁ, এটা ঠিক, সকাল সন্ধ্যে টিউশনি করতে করতে যেখানে ক্লান্ত হচ্ছি সেখানে আবার বেলার দিকেও টিউশনি ধরলে পাগল হয়ে যাব। তাই ঠিক করে নিলাম টোটোই চালাবো, এতে ঘোরাও হবে, আবার নতুন নতুন লোকের সাথে পরিচিত হওয়া যাবে, যেমন আপনাদের সাথে হচ্ছি। অতনু না বলা কথাটা বুঝতে পারলেও সে বিষয়ে কোনো কথা না বলে বললাম, টিউশনি করে তুমি কত ইনকাম করো? অতনু হেসে বলল, স্যার ওটা বলা যাবে না, তবে আপনাকে এটা বলতে পারি সপ্তাহের 7 দিনই আমি পড়াই, 10টা করে ছেলে মেয়েকে এক একটা ব্যাচে সপ্তাহে 2 দিন করে। চোখ কান বুঝে অতনুর দিকে তাকিয়ে বললাম, তোমার টিউশন ফি কত? অতনু ব্রেক চেপে দাঁড়ালো, সামনে তাকিয়ে দেখি শেঠ পুকুরের সামনেটা জ্যাম। গাড়ির স্টার্ট বন্ধ করে দিয়ে অতনু বলল, সবাই বাড়িতে এসে পড়ে বলে 1200 টাকা করে নিই, তবে প্রত্যেক ব্যাচে 2-3 জন এমন ছাত্রছাত্রী আছে যারা 2-3 মাস অন্তর কেউ 500 আবার কেউ 800 দেয়, আবার কেউ দেয় না। তাদের কিছু বলি না, কারণ তারা দুস্থ হলেও পড়াশোনায় ভালো বলে। জ্যামটা খুলে গেছে। অতনু গাড়ি স্টার্ট দিয়ে চাপাডালের দিকে চলেছে ব্রিজে উঠবে বলে। আমি ভেতরে ভেতরে অঙ্ক কষে আর চোখে অতনুকে দেখছি আর ভাবছি, সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে রাত 8টায় ফিরে চাকরি করে যত টাকা মাইনে পায় তার থেকেও বেশি এই ছেলে সকাল সন্ধ্যে টিউশনি করে আয় করে, আর টোটো চালায় 5 জনের সাথে মিশবে আর ঘুরবে বলে। তাতেও কত ইনকাম করে কে জানে। মা পেছন থেকে কাঁধের উপর হাত বোলাচ্ছে দেখে ঘাড় কাত করে দেখি মিটিমিটি হাসতে হাসতে 2 চোখের ভ্রু তুলে যেন বলতে চাইছে, আর কি জিজ্ঞাসা করবি কর। অতনু গাড়িটা হেলা বটতলা ব্যারাকপুর রোডের উপর একটা চায়ের দোকানে কিছুটা আগে দাঁড় করিয়ে হাত দিয়ে দেখিয়ে বলল, ওইটা আমার বাবার চায়ের দোকান, আপনারা কি ওখানে চা খাওয়ার জন্য যাবেন? হ্যাঁ যাব বলে বললাম, তুমি এখানে দাঁড় করালে কেন, ওখানে চলো। না, বাবা আমাকে দেখতে পেলে না খাইয়ে ছাড়বে না, তাতে আমার দেরি হয়ে যাবে বলে অতনু বলল, আপনারা যান, আমাকে ছেড়ে দিন। তবু আর একবার বললাম, তোমার বাবার দোকান, তুমি না গেলে হয়?
আমি গেলে বাবা আমাকে জোর করে চা ডিম টোস্ট খাওয়াবে, অথচ বাড়ি থেকে বেরোবার সময় পিসিমা আমাকে গরম ভাত তরকারি খাইয়ে ছেড়েছে বলে অতনু বলল, আপনারা যান। অগত্যা গাড়ি থেকে নেমে মাকে ধরে নামিয়ে অতনুর 200 টাকা ভাড়া দিয়ে বললাম, পার্কিংয়ে কত লেগেছে? পার্কিংয়ের টাকা ওই ভাড়ার মধ্যেই ধরা ছিল, আপনাকে আলাদা করে আর দিতে হবে না বলে অতনু আবার ড্রাইভারের সিটে গিয়ে বসলো। আমি 2 পা এগিয়ে এসে বললাম, যদি কখনো দরকার লাগে তোমাকে পাবো কি করে? 9:30 থেকে 3টের মধ্যে যদি টোটোর দরকার হয় তাহলে আমাকে ফোন করবেন বলে অতনু তার ফোন নাম্বারটা বলতে লাগলো। অতনুর বলা নাম্বারগুলো আমার ফোনে তুলে নিয়ে একটা মিস কল দিয়ে বললাম, ঠিক আছে, দরকার হলে কিন্তু ফোন করব। অতনু গাড়ি স্টার্ট দিয়ে বলল, ঠিক আছে স্যার বলে গাড়িটা যেই একটু এগিয়েছে, 2টো ছেলে ওর গাড়ির সামনে এসে বলল, স্টেশনে যাবেন? অতনু টোটোটা স্টেশনের দিকে যেতে লাগলো। আমি সেদিকে তাকিয়ে দেখছি। মা পাশ থেকে বললেন, আমার দিদিভাইয়ের পছন্দ কিন্তু খারাপ না। প্রথমে টোটো চালায় শুনে অস্বস্তি হচ্ছিল ঠিকই, কিন্তু ছেলেটার কথাবার্তা শুনে মনে হয়েছে ও একটু অন্যরকম। যেমন কর্মঠ, তেমনি টিউশনি করে যে এত টাকা আয় করে সেটা দেখে বোঝার উপায় নেই। মা পাশ থেকে বললেন, ছেলেটার কথাবার্তা শুনে আমার খুব ভালো লেগেছে রে। অতনুর বাবার দোকানের দিকে পা বাড়িয়ে মার হাত চেপে ধরে বললাম, ভালো লাগাটা এখন মনের মধ্যে রাখো, চলো ওর বাবার সাথে কথা বলে দেখি অতনু যা বলল সেগুলো সব ঠিক কি না। অতনুর বাবার দোকানটায় মাকে নিয়ে ঢুকে দেখলাম 7 জন ছেলে মেয়ে, যাদের বয়স অনুমান 18-20 থেকে 30-35-এর মধ্যে হবে। তারা 2টো টেবিলে বসে একে অন্যের সাথে কথা বলতে বলতে মাটির গ্লাসে চা খাচ্ছে। দোকানটার ভেতরে ঢুকেই মনে হলো আর 5টা সাধারণ চায়ের দোকানের মতো এই দোকানটা না। শাটার দেওয়া দোকানের ভেতরটা আনুমানিক 10 থেকে 12 ফুট চওড়া হবে, আবার লম্বাও ঠিক হয়তো ততটাই। ভেতরে 2 দিকে 4টে টেবিল পাতা, আর প্রত্যেকটা টেবিলে 4টে করে চেয়ার দেওয়া রয়েছে, যার একদিককার 2টো টেবিলে 7 জন বসে চা খাচ্ছে। দোকানের একদম কোনায় একটা ফ্রিজ রাখা, আর তার পাশে বেশ কয়েক পেটি জলের বোতল সাজিয়ে রাখা আছে। দোকানের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মাথার উপর সিলিং পাখা ঘুরছে। শাটারের বাইরে একটা লম্বা টেবিল পাতা, সেই টেবিলের উপর এক প্রান্তে একটা জলের জগ, বিভিন্ন সাইজের তামার ঘটি, মাটির গ্লাস, ভাঁড়, বিস্কুট, ডিমের ট্রে, কলা আর পাউরুটি রাখা আছে। আর অন্য প্রান্তে একটা ওভেন বসানো, যার থেকে 2 হাত দূরে ওই টেবিলের তলাতে গ্যাসের সিলিন্ডার রাখা। শাটারের বাইরে ডান দিকের কোনায় একটা মাটির উনুন জ্বলছে, যার মধ্যে তামার ঘটি বসানো আছে। অতনুর বাবা আমাদের বসতে বলে বললেন, মটকা চা খাবেন না প্লেন চা? মটকা চা আবার কি, সেটা তো কখনো খাইনি, জানিও না। তাই মা আর আমি একটা টেবিলে বসে বললাম, চিনি ছাড়া 2টো মটকা চা দিন। ভদ্রলোক মাটির উনুনের ভেতর থেকে বড় সারাশি দিয়ে একটা তামার ঘটি বার করে বড় একটা কানা উঁচু কড়ির বাটির ওপর রেখে তাতে দুধ আর চা দিতেই টকবক করে যখন সেটা ফুটতে লাগলো, তখন অতনুর বাবা জিজ্ঞাসা করলেন, বিস্কুট বা অন্য কিছু খাবেন? না বলে বললাম, শুধু চা। ভদ্রলোক টেবিলের ওপর থেকে 2টো মাটির গ্লাস নিয়ে পরিষ্কার করে তাতে ফুটন্ত চা ছাঁকনি দিয়ে ছেঁকে আমাদের সামনে রেখে যারা চা খাচ্ছিলেন তাদের চা খাওয়া হয়ে গেছে। দাম দেবে বলে দাঁড়িয়ে আছে দেখে অতনুর বাবা দ্রুত তার টেবিলের সামনে গিয়ে তাদের সাথে হিসাব করতে লাগলেন। মা আমার দিকে একবার তাকিয়ে মটকা চায়ের গ্লাসটা হাতে নিয়ে তাতে ছোট্ট একটা চুমুক দিয়ে একটু আসতে বললেন, ইনি কি একা একাই দোকানদারি করেন, কোনো হেল্পার রাখেননি? মার মতো আস্তে করেই বললাম, কি জানি, উনি তো একাই সব করছেন দেখছি বলে চায়ের গ্লাসটা হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে একটু অন্যরকম স্বাদ পেয়ে এবার অতনুর বাবার উদ্দেশ্যে জোরে বললাম, আপনার মটকা চা তো ভালোই খেতে, এর দাম কত? অতনুর বাবা সবার কাছ থেকে দাম নিয়ে আমাদের দিকে ঘুরে বললেন, 30 টাকা করে। হাতে ধরে রাখা মাটির গ্লাসটার দিকে তাকিয়ে বললাম, এই গ্লাসগুলো কি আপনি অর্ডার দিয়ে বানান? ওপাশে টেবিল 2টো পরিষ্কার করতে করতে অতনুর বাবা বললেন, সাধারণত মৃৎশিল্পীদের কাছে চালু মাপের ভাঁড় আর গ্লাস থাকে। আমার এই গ্লাসগুলো 100 ml এর বলে স্পেশালি অর্ডার দিতে হয়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে গ্লাসে আবার চুমুক দিয়ে বললাম, আপনার একা হাতে দোকান সামলাতে অসুবিধা হয় না? একা সামলাবো কেন, গোপাল থাকে তো। সাথে সাথে জিজ্ঞেস করলাম, গোপালকে? অতনুর বাবা বললেন, গোপাল আমার ছেলের মতো,
ওই তো এই দোকান সামলায়। অতনুর বাবার ছেলের মতো কথা শুনে মা চা খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কিছু বুঝতে না পেরে বললাম, সে কোথায়? অতনুর বাবা আমাদের দিকে ঘুরে একটা চেয়ার টেনে নিয়ে বসে বললেন, এখনও ওর বাড়িতে। 11টার সময় ওকে ছেড়ে দিই, আবার 3টের সময়। আমি যখন বাড়ি যাই ও তার আগে এসে 5টা পর্যন্ত একা দোকান সামলায়। তারপর আমি আবার 5টা সোয়া 5টায় এসে দুজনে মিলে রাত 10টা পর্যন্ত দোকান সামলাই। চায়ের গ্লাসে পরপর দুবার চুমুক দিয়ে একটু ভেবে বললাম, গোপালকে আপনার ছেলের মতো বললেন, আপনার নিজের কোনো সন্তান নেই? অতনুর বাবা আমার কথায় বোধহয় অসন্তুষ্ট হলেন, তাই তিনি বললেন, আপনি হঠাৎ আমার ব্যক্তিগত বিষয় নিয়ে জানতে চাইছেন কেন বলুন তো? আমি তো আপনাকে চিনি না, আগে কখনো দেখেছি বলেও তো মনে হয় না। কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বললাম, না না, ওই যে আপনি বললেন না আপনার ছেলের মতো, তাই হঠাৎ জিজ্ঞাসা করে ফেললাম, কিছু মনে করবেন না। বলে গ্লাসের বাকি চাটা শেষ করে পকেট থেকে 100 টাকা বার করে ওনার হাতে দিয়ে মাকে বললাম, চলো যাই। মা তখনও আস্তে আস্তে চা খাচ্ছেন। ভদ্রলোক চেয়ার থেকে উঠে টেবিলের ড্রয়ার টেনে 100 টাকার নোটটা সেখানে রেখে 40 টাকা হাতে নিয়ে ড্রয়ারটা বন্ধ করে বললেন, আমার 27 বছরের একটা ছেলে আছে, যে সকাল সন্ধে টিউশনি করে, আবার টোটোও চালায়। আর গোপাল তো বললেন, ও শুনতেও পায় না, কথাও বলতে পারে না। বলে আমার হাতে 40 টাকা ফেরত দিয়ে বললেন, 2022 সালের পুজোর আগে ও আমার দোকানে এসেছিল কাজ চাইতে। তখন গোপালের বয়স 17-18 বছর হয়তো ছিল। ও হাত নাড়িয়ে নাড়িয়ে দোকানের সামনে দাঁড়িয়ে অনেক কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি ওর সেই বলা কথা কিছুই বুঝতে পারছিলাম না বলে ওকে চলে যেতে বলি। ও তখন ওর পকেট থেকে একটা কাগজ আর পেন বার করে বেশ খানিকটা লিখে আমার হাতে সেটা ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলো। দোকানে তখন খরিদারের চাপটা কম ছিল বলে কাগজটা চোখের সামনে খুলে দেখি, তাতে লেখা ছিল, আমি গোপাল, ক্লাস 8 পর্যন্ত পড়েছি। তারপর বাবা মারা গিয়েছিলেন বলে আর পড়া হয়নি। আজ 10 দিন ধরে মা খুব অসুস্থ। হসপিটালে ডাক্তার দেখিয়েছি। হসপিটাল থেকে যে ওষুধ দিয়েছে তাতে মার অসুখ সারছে না। বাজার থেকে যে ওষুধ কিনবো তার টাকা নেই, বাড়িতে খাবারও কিছু নেই। আমি যেখানেই কাজ খুঁজতে যাচ্ছি কথা বলতে পারি না আর শুনতে পাই না বলে কেউ কাজ দিচ্ছে না। আপনিও ফিরিয়ে দিলে মাকে বাঁচাতে পারবো না। কাগজটা সেদিন হাতে নিয়ে গোপালের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল 2020 সালে আমার ছেলে অতনু তার মাকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল। অবশ্য তার কারণও ছিল বলে অতনুর বাবা বলতে লাগলেন, আমি বাইরে কাজ করতাম বলে বছরে 3-4 বার বড়জোর বাড়িতে আসতাম। ছেলের প্রকৃত গার্জিয়ান ছিল তার মা। আমাকে সব সময় দেখতো না বা দরকারের সময় পেত না বলে ছেলের অভিমান ছিল আমার উপর। সেই সব সময়ের সঙ্গী তার মা হঠাৎ করে করোনাতে মারা যাওয়াতে ছেলে আমার নাওয়া খাওয়া বন্ধ করে মার ছবির সামনে দিনরাত বসে থাকতো। ছেলের অবস্থা দেখে আমি বাইরের কাজ ছেড়ে দিয়ে আমার নিঃসন্তান বোনের শ্বশুর বাড়িতে গিয়ে তাকে যখন বললাম, বিশ্বনাথ মারা যাবার পর, বিশ্বনাথ আমার ভগ্নিপতি, তোকে নিয়ে যেতে এসেছিলাম, তখন তুই যেতে চাসনি। আজ আমার অতনু তার মাকে হারিয়ে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে। তুই তোর পিসিমা, আজ আর আমাকে ফিরিয়ে দিস না, চল। বলে বোনের হাত দুটো ধরে বলেছিলাম, অতনু যদি তোর সন্তান হতো তাহলে এই সময় তুই তাকে অবহেলা করতে পারতিস। সেদিন বোন আর কিছু না বলে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এসে সব সময় ছেলের পাশে থেকে তার সাথে কথা বলে বলে আস্তে আস্তে সেই ডিপ্রেশন থেকে তাকে বার করে আনতে পেরেছিল। শুধুমাত্র উপরওয়ালার সহায় ছিলেন বলে অতনুর বাবা আবারও বললেন, সেদিন গোপালের মা 10 দিন ধরে অসুস্থ, সেটা সত্যি কি মিথ্যে যাচাই না করে গোপালের লেখা কাগজটা পড়ে ভেবেছিলাম, যার বাবা এমনিতেই নেই, তার যদি মা না থাকে তাহলে সন্তানকে সামলাবে কে। সেদিন 1000 টাকা গোপালের হাতে দিয়ে গোপালের লেখা কাগজটার উল্টো পিঠে লিখে দিয়েছিলাম, আগে বাড়িতে গিয়ে মাকে একটা ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াও, তারপর চাল ডাল কিনে খাও, মা সুস্থ হয়ে উঠলে তখন তুমি কাজে এসো। গোপাল সেদিন টাকাটা নিয়ে কাগজটা পড়ে কপালে ঠেকিয়ে ঝপ করে আমাকে একটা প্রণাম করে হাত নাড়িয়ে নাড়িয়ে কি সব খানিকটা বলে টলে চলে গিয়েছিল। 4 দিন পর গোপালের কথা মাথা থেকে টোটালি আউট হয়ে গিয়েছিল। সেদিন সকাল 9টা 9:30 হবে, ঠিক পুজোর আগে বলে দোকানে চাপও বেশি। আমি ব্যস্ততার সঙ্গে দোকানদারি করছি। হঠাৎ দেখি গোপাল আমার দোকানের সামনে এসে পকেট থেকে একটা কাগজ বার করে আমার হাতে দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রইল। দোকানে তখন খদ্দেররা
একটার পর একটা অর্ডার দিচ্ছে। আমি তার মধ্যেও কাগজটা খুলে দেখলাম, তাতে লেখা ছিল, মা এখন অনেকটা সুস্থ, আমি কি আজ থেকে কাজ করতে পারি? সেদিন আমি হেসে যেই মাথা নেড়েছিলাম, গোপাল সঙ্গে সঙ্গে সেদিনই কাজে লেগে গিয়েছিল। সেই থেকে গোপাল রয়ে গেছে। ও এখন ভোর 5টায় এসে নিজে দোকান খুলে সকালে যারা হাঁটতে বেরোয় কিংবা বাস ট্রেনের প্যাসেঞ্জারদের চা করে খাওয়ায়। আমি বাড়ির বাজার করে টিফিন খেয়ে গোপালের টিফিন নিয়ে দোকানের যা মালপত্র লাগে সেসব নিয়ে দোকানে আসি তখন 8:30-9টা বেজে যায়। গোপাল টিফিন খাওয়ার পর দুজনে একসঙ্গে 11টা পর্যন্ত দোকানদারি করে ওকে ছেড়ে দিই। 3টের আগে ও এসে দোকান সামলায়, আমি বাড়ি চলে যাই। আবার 5টার পর দোকানে এসে রাত 10টা পর্যন্ত একসঙ্গে দুজনে সামলাই। বললাম, গোপালকে কত টাকা দেন? নিঃসংকোচে অতনুর বাবা যেটা বললেন, আমি আর মা শুনে অবাক না হয়ে পারলাম না। অতনুর বাবা বললেন, দোকানের বেচা কেনার বেশিরভাগটাই গোপাল করে বলে ওকে 13,000 টাকা করে দিই। তবে নগদে ওর হাতে দিই মাসে 11,000, আর 2,000 করে প্রতি মাসে পোস্ট অফিসে ওর একটা 5 বছরের রেকারিং অ্যাকাউন্ট খুলে দিয়েছি, সেখানে জমা দিই, যাতে 5 বছর পর ওই টাকাটা ওর কাজে লাগে। বললাম, গোপাল কি এখনো কাগজে লিখে লিখে তার বক্তব্য বলে? অতনুর বাবা একটু হেসে বললেন, এখন ওর হাত নাড়া আর চোখের ইশারা দেখলেই বুঝতে পারি ও কি বলতে চায়। অতনুর বাবার দিকে তাকিয়ে কথাগুলো চুপ করে শুনতে শুনতে মনে হলো, চায়ের দোকানের মালিক কিংবা টোটো চালায় বলে কাউকে অসম্মান করা উচিত না, কারণ আমরা জানি না সমাজের প্রতি তাদের অবদান কতটা। এই জন্যই বোধহয় নন্দিনী বলেছিল অতনুর বাবার সাথে একবার দেখা করতে। মা উঠে দাঁড়িয়েছেন দেখে আমিও চেয়ার ছেড়ে উঠে চা খাওয়া মাটির গ্লাস দুটো নিয়ে দোকানের বাইরে রাখা ডাস্টবিনে ফেলে দিয়ে সামনে টেবিলে রাখা জলের জগ নিয়ে হাত ধুয়ে মাকে দোকান থেকে যখন হাত ধরে নামাচ্ছি, তখন অতনুর বাবা বললেন, চা যদি ভালো লেগে থাকে আবার আসবেন। অতনুর বাবার দিকে তাকিয়ে হেসে বললাম, এখন চা খেতে আপনার দোকানে প্রায়ই আসতে হবে। অতনুর বাবা কিছু না বুঝে হেসে বললেন, অবশ্যই আসবেন। যেখানে অতনু আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছিল সেই পর্যন্ত হেঁটে আসতে আসতে মা বললেন, অতনুর বাবার কথা শুনে তোর কি মনে হলো? একটুখানি চুপ করে থেকে বললাম, দুজনের কথা শোনার পর আমার মনে হয়েছে বাবা এবং ছেলে দুজন দুজনকে খুবই ভালোবাসে, কিন্তু সেটা কখনোই একে অন্যের সামনে প্রকাশ করে না। সম্পর্কটা বোঝা যায় যখন ওরা একে অন্যের ব্যাপারে অন্য কাউকে বলে। এছাড়াও আমার মনে হয়েছে দুজনের মানসিকতাও খুব ভালো। তার প্রমাণ আজ অতনুর বাবার দোকানটা ছিল বলে গোপালের মতো একটা ছেলের ভবিষ্যৎ। মা আমাকে মাঝখানে থামিয়ে দিয়ে বললেন, সেটা তো ঠিকই, কিন্তু বাড়িতে গিয়ে বৌমাকে কি বলবি? কি আবার বলবো বলে বলবো এর আগে আমি নিজে যেসব ছেলের সম্বন্ধ নিয়ে এসেছিলাম, এ ছেলে বা তার পরিবার তাদের থেকে অনেকাংশে ভালো। বলে মিনুকেও বলবো, তুমি তোমার মেয়ের সাথে কথা বলে বুধবারের জায়গায় দিন 15 সময় নিয়ে নাও। আমাদের একমাত্র মেয়ের বিয়েটা আমরা অনুষ্ঠান করেই করব। আর কাল পরশুর মধ্যে মেয়েকে বলো অতনুর বাবা আর তার পিসিমাকে আসতে বিয়ের ফাইনাল কথা বলার জন্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে আমি যখনই গল্প আপলোড করি না কেন আপনাদের কাছে যেন সেই নোটিফিকেশনটা চলে যায়। ধন্যবাদ।